পূর্ণিমার রাত। অদ্ভুত এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ত্রিধার। আজকে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করল। পুরো ঘরটা হালকা লালচে আলোয় ভরে উঠেছে, আর আলোটা বার হচ্ছে তার খাটের পাশে রাখা একটা বাক্স থেকে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে বাক্সটা বেডসাইড টেবিলে আসলো কি করে, এটা তার অজানা। ওর স্পষ্ট মনে আছে ঘুঙুর রাখা ওই বাক্সটিকে ও দেওয়াল আলমারিতে রেখেছিল, কিন্তু বিছানায় আসার আগে ওটাকে কি আবার বার করে টেবিলের উপরে রাখলো? ত্রিধা ভালো করে ভেবে বুঝল এমনটাও করেনি। তাহলে কি বাক্সটা নিজে নিজে স্থান পরিবর্তন করেছে? কিন্তু সেটা কি করে সম্ভব? এই ধরনের নানা রকম চিন্তা আসতে থাকে ত্রিধার মনে। বেশ কিছুক্ষণ বাক্সটির দিকে তাকিয়ে থাকে ত্রিধা। একটা অদ্ভুত লাল আলো বিচ্ছুরিত হচ্ছে বাক্সটির ভেতর থেকে। এমন সময় হঠাৎ সে দেখল বাক্সটি থরথর করে একবার কেঁপে উঠল, পর মুহূর্তে আবার থেমে গেল। এ দৃশ্য দেখে ত্রিধা চমকে উঠেছে। বাক্সটিকে দেখে এখন বেশ ভয় ভয় করছে ওর। এবার গুনগুন করে একটা শব্দ ভেসে আসছে বাক্স থেকে, কিন্তু খুব অস্পষ্ট। ত্রিধা খাট থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে যায় বাক্সটির দিকে। কাঁপা কাঁপা হাতে বাক্সের ঢাকনা খুলে ফেলে সে। দেখে অদ্ভুত ব্যাপার, ঘুঙুর থেকে একটা লালচে আলো ঠিকরে বেরোচ্ছে। সেই আলোয় চোখ ধাঁধিয়ে যায় তার। কোনো মতে ঘুঙুরটায় হাত দিতেই এক তীব্র ঝটকা, সঙ্গে সঙ্গে মেঝেতে ছিটকে পড়ে ত্রিধা। মাথার ভেতরটা ভোঁ করতে থাকে তার। হঠাৎ সে দেখে ঘুঙুর থেকে ঘন কালো একটা ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়ায় মুহূর্তের মধ্যে ঘর ভরে যেতে থাকলো। ধীরে ধীরে কালো ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে এবার একটা মানুষের অবয়ব ধারণ করেছে। ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে এসব দৃশ্য দেখতে লাগলো ত্রিধা। ধোঁয়ার অবয়বটা এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ত্রিধা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে এতটুকু আওয়াজ বেরোচ্ছে না। কেউ যেন গলাটা চেপে ধরে আছে তার। মুহূর্তের মধ্যে ত্রিধাকে চারপাশ থেকে ঘিরে ফেলল সেই কালো ধোঁয়া। দম বন্ধ হয়ে আসলো তার। পর মুহূর্তেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আপনারা শুনছেন ঋতপা ব্যানার্জির কাহিনী রক্তাক্ত ঘুঙুর। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আমাদের বিনীত অনুরোধ, গল্পগুলো কেমন লাগছে, ভালো কিংবা খারাপ যেমনটাই লাগুক না কেন, কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা সম। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা নিবাসী ঋতপা ব্যানার্জি। ইনি মূলত সাহিত্য জগতেরই মানুষ। ইংলিশে স্নাতক হওয়ার পর এমআর কলেজ অব এডুকেশন থেকে তিনি ডিএলএড ডিগ্রি প্রাপ্ত করেন। উনি মূলত ফেসবুকের দেওয়ালেই লেখালেখি করতে বেশি পছন্দ করেন। ইতিপূর্বে ওনার বেশ কিছু গল্প বিভিন্ন অডিও স্টোরিতে
আপনারা শুনে থাকবেন। আজকের গল্পে সুধা দেবীর ভূমিকায় আদিত্যাশ্রী, ত্রিধার চরিত্রে ইন্দ্রিতা, পলির ভূমিকায় শ্যামা, গোপীমোহন বাবু এবং অলিকের ভূমিকায় অতনু, অফিসারের চরিত্রে দেবাঞ্জন, নীলকণ্ঠর ভূমিকায় শুভদীপ, পীর বাবা ওঙ্কারনাথ এবং গল্প পাঠে আমি অয়ন। আপনারা শুনছেন ঋতপা ব্যানার্জির কাহিনী রক্তাক্ত ঘুঙুর। আজ পূর্ণিমা, আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর। মৃদুমন্দ বাতাস বইছে। খোলা জালনা দিয়ে চাঁদের সেই আলো এসে পড়েছে ত্রিধার মুখে। ত্রিধা ব্যানার্জি চন্দনপুর গায়ের মোড়ল গোপীমোহন ব্যানার্জির মেয়ে। দোহারা চেহারা, ফর্সা গায়ের রং, কোমর অবধি ঘন কালো চুল, টানা টানা চোখ, এক কথায় যথেষ্ট সুন্দরী। সবেমাত্র কলেজ পাশ করেছে। পড়াশোনার পাশাপাশি ত্রিধা খুব ভালো নাচ করে। নাচ ওর জীবন। কিছুদিন আগে কলকাতায় অনুষ্ঠিত হওয়া একটি নাচের প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে। পুরস্কার স্বরূপ বেশ কিছু টাকা ও একটা খুব সুন্দর ঘুঙুর পেয়েছে। ঘুঙুরটি ওর খুব পছন্দ। ঘুঙুরটি বেশ পুরনোও বটে, কিন্তু দেখলে মনে হয় আজও তার ঔজ্জ্বল্য বর্তমান। ওই ঘুঙুর পরে ত্রিধা যখন নাচে, তখন ওর নিজেকে কোনো স্বর্গের অপ্সরা থেকে কম মনে হয় না। প্রায় 1 মাস হয়ে গিয়েছে ঘুঙুরটা ওর কাছে আছে। প্রথমে সবকিছু ঠিকই ছিল, কিন্তু গত 1 সপ্তাহ ধরে ত্রিধা রোজ রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখছে। স্বপ্নে একটা মেয়ে ওই ঘুঙুর পরে নাচ করে। পোশাক আশাক দেখে মনে হয় কোনো নর্তকী সে, কিন্তু মেয়েটির মুখ কোনোদিনও পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় না। অপূর্ব সুন্দর নাচ করে মেয়েটি। তবে কিছুক্ষণ পরেই স্বপ্নের মধ্যেই যেন দৃশ্যপটের বদল ঘটে। বেশ কিছু লোক মেয়েটিকে ঘিরে ধরে। তাদের মধ্যেই একজন জ্বলন্ত মশাল ছুঁড়ে দেয় মেয়েটির দিকে। সঙ্গে সঙ্গে মেয়েটির সমস্ত দেহে দাউ দাউ করে আগুন ধরে যায়। যন্ত্রণায় চিৎকার করতে থাকে সে। এমন ভয়াবহ দৃশ্য দেখে পর মুহূর্তেই ত্রিধার ঘুম ভেঙে যায়। জেগে উঠে সে দেখে তার সমস্ত শরীর দরদর করে ঘামছে। জল পিপাসায় গলা শুকিয়ে কাঠ। কোনো মতে খাট থেকে টলতে টলতে নেমে টেবিলের কাছে যায় সে। বোতল থেকে ঢকঢক করে জল খায়। তারপর বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দেয়। এভাবেই একে একে দিন কাটতে থাকে। এমনই একদিন সকালের ঘটনা। আরে পরেশকে তো কাল শেষ আপনার সাথেই দেখা গিয়েছিল। হ্যাঁ তাই। আর আপনি বলছেন যে ওর খুনের ব্যাপারে কিছুই জানেন না? আরে না না গোপী বাবু, আপনি ঠিক করে ভেবে দেখুন। ইস, ছেলেটাকে কি মর্মান্তিক ভাবে মেরেছে গো। দেহটাকে তো পুরো ফালা ফালা করে দিয়েছে। লোকজনের চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় ত্রিধার। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে গ্রামের কিছু লোক তার বাবাকে উত্তেজিত স্বরে কিছু বলছে, কিন্তু তারা যে ঠিক কি বলছে সেটা স্পষ্ট বুঝতে পারে না ত্রিধা। তবে কয়েকটা কথা তার কানে আসে। খুন, রক্ত, ছুরি। কি হচ্ছে ব্যাপারটা দেখার জন্য খাট থেকে নামতে গিয়েই ত্রিধার মাথাটা হঠাৎ প্রচণ্ড যন্ত্রণা করে ওঠে। মাথা চেপে ধরে আবারও খাটে বসে পড়ে সে। কি হয়েছে গো দিদি? শরীর টরিল খারাপ করলো বুঝি? গিন্নি মারে একবার ডেকে আনি। টেবিলে চা রেখে বলে পলি। পলি ত্রিধাদের বাড়ির ঠিকে ঝিঁ। চন্দনপুর গাঁয়েই তার বাড়ি। না না, কাউকে ডাকতে হবে না। মাথাটা আসলে খুব ধরেছে, চা খেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা পলিদি, এত সকালবেলায় সাধন জেঠু, বিশ্বাস কাকুরা আমাদের বাড়িতে কেন এসেছে বলো তো? তুমি তো নিচেই ছিলে,
জানো কিছু? চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করে ত্রিধা। এদিক ওদিক ভালো করে দেখে গলা নামিয়ে উত্তর দেয় পলি। খুন হয়েছে গো দিদি, খুন। কি খুন? কে কে খুন হয়েছে? আর কেই বা খুন করেছে? আরে পরেশদা গো, পরেশদা। কাল অনেক রেতে এখান থেকে বেরিয়েছিল, বাড়ি আর ফিরতে পারেনি, পথেই খুন হয়ে গেল। লাশটা পসা ডোবার পাশে পড়ে আছে। আর যে সে খুন নয় গো দিদি, যে সে খুন নয়। সারা শরীর ফালা ফালা করি কাটা, আর চোখ দুটা উপড়ানো। পরেশ ত্রিধাদের বাড়ির গাড়ি চালাতো। ত্রিধার বাবার খুব কাছের এবং বিশ্বাসযোগ্য লোকও বটে। পলির কথা শুনে ত্রিধা তো একেবারে থ মেরে গিয়েছে। কি কি বলছো তুমি? পরেশদা খুন হয়েছে? তুমি তুমি লাশটা দেখেছো? ও মা, কি যে বলো তুমি দিদি। ব্যাটা ছেলেগুলো তাই অমন লাশ দেখে ভিমরি খাচ্ছে, আর আমি যাব দেখতে? আমার রাতের ঘুম তাহলে ছুটি যাবে না? কি জানি সহজ সরল মানুষটার সত্তর কি করি হলো। আমি তাহলে নিচে গেলাম দিদি, মেলা কাজ পড়িয়াছে। তুমিও এসো, গিন্নিমা তোমায় ডাকতেছিল। ফোঁপাতে ফোঁপাতে পলি বেরিয়ে যায়। পলি চলে গেলেও ত্রিধা বিছানায় বসে থাকলো। ও এখনো মানতে পারছে না পরেশদা খুন হয়েছে। কালকেই তো কথা হলো, এক রাতের মধ্যে কি যে হয়ে গেল। চোখে জল চলে আসে ত্রিধার। ওদিকে গোপীমোহনবাবু গ্রামের অন্যদের সাথে পচা ডোবার পাশে গেলেন। মোড়ল হিসাবে গাঁয়ের ভালো মন্দ সব কিছু দেখা তার কর্তব্য। আর পরেশ তো তার নিজের লোকের মতোই। তবে পরেশের লাশ দেখে তার সারা শরীর গুলিয়ে উঠল। এত বীভৎস লাশ তিনি বাপের জন্মেও দেখেননি। পরেশের গোটা দেহটা কোনো ধারালো অস্ত্র দিয়ে ফালা ফালা করে কাটা হয়েছে। চোখ দুটো পর্যন্ত উপড়ে নিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। পুলিশ এসে ইতিমধ্যেই যারা প্রথমে লাশটিকে দেখেছিল তাদেরকে একে একে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। এবার গোপীমোহন বাবুকে দেখে অফিসার এগিয়ে এলেন। আপনার সাথে কিছু কথা আছে মোড়ল মশাই, বিকালে আপনার বাড়ি যাব। হ্যাঁ নিশ্চয়ই, আপনাদের তদন্তে আমি সব রকম সহযোগিতা করব। আচ্ছা, তো কি করে বুঝতে পারলেন যে ফোনটা কে করলো? এখনো পারিনি, তবে আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই, খুব তাড়াতাড়ি খুনিকে ধরব, কিন্তু তার জন্য আপনার সাহায্যের দরকার। এই বলে লাশটাকে আরও ভালো করে পর্যবেক্ষণ করার জন্য এগিয়ে গেলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ লাশটা বেঁধে ছেদে গাড়িতে তুলে ময়না তদন্তের জন্য নিয়ে গেল। বাকি লোকজনও নিজেদের মধ্যে আলোচনা করতে করতে বাড়ির পথে এগিয়েছে। কোনো রকমে টলতে টলতে বাড়ি এলেন বাড়ুজ্জে মশাই। এসেই উঠোনে রাখা চৌকির ওপরে ধপ করে বসে পড়লেন। পরেশের মৃত্যু গোপীমোহন বাবুকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। এই কয়েক ঘন্টাতেই অত্যন্ত বিধ্বস্ত হয়ে গিয়েছেন তিনি। সেদিন বিকালে পুলিশ অফিসার এসেছিলেন ত্রিধাদের বাড়ি। ত্রিধার বাবার সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো তার। ত্রিধা কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে সমস্তটাই শুনছিল। এমন সময় পুলিশ অফিসারকে বেরিয়ে আসতে দেখে সে তড়িঘড়ি দরজা থেকে সরে এলো। এরপর কেটেছে বেশ কয়েকদিন। এর মধ্যে আর তেমন কিছু হয়নি। পুলিশ এখনো পরেশের খুনের কোনো রকম সুরাহা করতে পারেননি। এরই মধ্যে একদিন সন্ধ্যাবেলা লোডশেডিং হয়ে যাওয়ায় ত্রিধার মা সুধা দেবী বাড়ির বারান্দায় মাদুর পেতে শুয়ে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছিল। গ্রাম অঞ্চলে গরমকালে কারেন্ট অফ হওয়া আজকাল খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একবার কারেন্ট গেলে আসতে অনেক দেরি করে। সুধা দেবীর মাদুরের পাশেই একটা হ্যারিকেন জ্বলছিল। কাজের মেয়ে পলি তখন রান্নাঘরে রাতের রুটির জন্য আটা মাখছে। ত্রিধা নিজের ঘরে ছিল, আর গোপীমোহনবাবু একটু বাজারে গিয়েছিলেন।
সুধা দেবীর সবে একটু তন্দ্রা এসেছে। হঠাৎ মনে হলো কি যেন তার বুকে চেপে বসেছে। চোখ দুটো খুলে দেখলেন একটা কুচকুচে কালো বিড়াল তার বুকের ওপরে বসে ঠায় চেয়ে রয়েছে তার দিকে। বিড়ালের চোখ দুটো টকটকে লাল। এমন লাল চোখওয়ালা বিড়াল তিনি সত্যি আগে কোনোদিনও দেখেননি। যেন কোনো প্রচণ্ড অশুভ সংকেত বহন করছে বিড়ালটি। সুধা দেবীর মনে হতে লাগলো যেন বুকের ওপরে একটা কেউ পাথর চাপিয়ে দিয়েছে। তার সমস্ত শরীর ভয়ে জমে গেল, গলা দিয়ে স্বর পর্যন্ত বেরোচ্ছে না। এবার বিড়ালটি নখ বার করে সুধা দেবীর মুখের ওপরে ঝাঁপ দিতে গেল। ভয়ে আতঙ্কে তিনি চোখ বুজেই চিৎকার করে উঠলেন, তার চিৎকার শুনে পলি রান্নাঘর থেকে হাতের কাজ ফেলে বারান্দায় ছুটে এসে দেখল সুধা দেবী অজ্ঞান হয়ে পড়ে আছে। তৎক্ষণাৎ গ্লাসে করে জল নিয়ে এসে মুখে চোখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরে আসলো তার। কোনো রকমে উঠে বসল। তখনও ভয় কাঁপছে সে। বুকের ভিতরের হৃৎপিণ্ডটা জোরে জোরে ধুকফুক করছে। পাখার বাতাস করতে করতে পলি বলল, কি হয়েছিল গিন্নিমা, কি হয়েছিল? তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? গিন্নিমা কিন্তু ভয়ে একেবারে জড়সড় মেরে গিয়েছে। একই রকমভাবে উঠোনের একটি নির্দিষ্ট দিকে এক দৃষ্টে চেয়ে আছে সে। এমন একটা ভাব যেন এখনো সেখানে কিছু দেখতে পাচ্ছে। এবার পলি গিন্নিমায়ের গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করল, কি হলো গো, কিছু বলতেছো না কেন? ও গিন্নিমা, অন্ধকারে কিছু দেখি ভয় পাইছিলে নাকি? চটকা ভাঙল তার। চমকে উঠে হাত তুলে উঠোনের একটি দিকে নির্দেশ করল। তারপর ধীর গলায় বলল, ও ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। দেখছিস না কিরকম হিংস্র দৃষ্টিতে আমাদেরকে তাকিয়ে আছে? ও মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। কি বলছো গো? উঠোনে কে আছে? কে মারবে তোমারে? মুখ পুরি, চোখের মাথা খেয়েছিস নাকি? ওই দেখ, ওই দেখ কুচকুচে কালো বিড়ালটা আমার দিকে কেমন কেমন লাল চোখে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে আমার বুকের উপর বসেছিল। তার এইরূপ অবস্থা দেখে ওদিকে পলি তো অবাক। গিন্নিমা এসব কি বলছে? বড় বড় চোখ করে সে তাকিয়ে রয়েছে গিন্নিমার মুখের দিকে। এবার তার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে পলি বলল, চারপাশে তো কোনো কালো বিড়াল নাই গো। কি সব বলছো গো তুমি, ও গিন্নিমা? গিন্নিমা এবার যেন পুরোপুরি হুঁশ ফিরে পেল। চোখ কচলে উঠোনের দিকে তাকিয়ে দেখল কোথাও কোনো বিড়ালের চিহ্ন নেই। তাছাড়া তাদের বাড়ির আশেপাশে এ যাবৎ কোনো কালো বিড়ালকে তো কেউ দেখেনি। চলো গিন্নিমা, ঘরে চলো, এখানে আর বসে থেকো না। পলি গিন্নিমাকে নিয়ে ঘরে চলে গেল। এতক্ষণ ধরে সিঁড়ির কাছে অন্ধকারে গা মিশিয়ে সমস্তটা শুনছিল ত্রিধা। ওরা ঘরে চলে যেতেই ত্রিধাও ধীর পায়ে ওপরে উঠে এলো। গোপীমোহন বাবু ফিরে এলে সুধা দেবী তাকে সমস্ত কথা খুলে বলল। সমস্তটা শুনে তার বেশ খটকা লাগলো। গরমকালে কত রাতে তারা বারান্দায় বিছানা করে ঘুমিয়েছে, কিন্তু এমন অদ্ভুতুরে ঘটনা কই আগে কখনো ঘটেনি তো। সেদিন রাতে সুধা দেবীর বেজায় জ্বর আসে। জ্বরের ঘোরে এক নাগারে ভুলভাল বকে যাচ্ছিল সে। গোপীমোহনবাবু ওষুধ খাইয়ে দিয়েছিলেন। পলি সারা রাত পাশে বসে জলপট্টি দিয়েছিল। তবে এত কিছুর মধ্যে ত্রিধা কিন্তু একবারও মায়ের খবর নিতে আসেনি। ব্যাপারটা সকলের কাছে অদ্ভুত ঠেকেছিল বটে, কিন্তু কেউ ওকে ঘাঁটায়নি। ত্রিধা বরাবরই একটু বেশি মুডি, কিন্তু ইদানিং সে একটু বেশি চুপচাপ থাকছে। সেই কারণে বাড়ির লোকজন ওকে একটু সমঝে চলে। একটু বেলা হলে পলি সুধা দেবীকে এক পীর বাবার কাছে নিয়ে গেল ঝাড়ানোর জন্য। চন্দনপুরের পাশেই নতুন গ্রামে তিনি থাকেন। বড় নাম ডাক্তার। দূর দূরান্ত থেকে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ তার কাছে আসে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। টলটলে জলের পুকুরের পাশে আম গাছের ছাওয়ায় পীর বাবার টালির ছাউনি দেওয়া মাটির ঘর। চারপাশটা এমনই শান্ত পরিবেশ
যে এলাকায় পা দিতেই মনটা যেন এক চরম প্রশান্তিতে ভরে যায়। পলিরা সেখানে পৌঁছানো মাত্রই একটা যুবক তাদেরকে ঘরের ভিতরে নিয়ে এলো। ঘরের ভিতর আধো অন্ধকার, কিন্তু এক অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মেঝেতে আসন পেতে বসে আছেন বৃদ্ধ পীর বাবা। তিনি পলি ও সুধা দেবীকে ইশারায় সামনের আসনে বসতে বললেন। গিন্নিমার মুখের দিকে কিছুক্ষণ ভালোভাবে চেয়ে থেকে মৃদু হেসে বললেন, কি হয়েছে আম্মা, তোকে এত বিচলিত দেখাচ্ছে কেন? এই কথার উত্তরে পলি ও গিন্নিমা গত সন্ধ্যার সমস্ত ঘটনা তাকে খুলে বলল। সব কিছু শুনে পীর বাবা খানিকক্ষণের জন্য একটু গম্ভীর হয়ে থাকলেন। এরপর গিন্নিমার মাথায় হাত দিয়ে চোখ বুজলেন, যেন তিনি সম্পূর্ণ বিষয়টা একবার নিজ চোখে দেখে নিতে চান। কিছু সময় একই রকমভাবে বসে থেকে হঠাৎ চমকে উঠলেন তিনি। গিন্নিমার মাথা থেকে হাত সরিয়ে নিলেন। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। পীর বাবার মুখ দেখে পলি তার আতঙ্কের ভাবটা বোধহয় কিছুটা আন্দাজ করতে পারল। সেও আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, কিছু খারাপ বুঝলেন? গিন্নিমা উদ্বিগ্ন হয়ে পীর বাবার মুখের দিকে চেয়ে রইল। তোদের বাড়িতে কয়েকদিন আগে কেউ কি মারা গিয়েছে? হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের ড্রাইভার পরেশ খুন হয়েছে। সে মৃত্যু স্বাভাবিক নয় আম্মা। এক বুড়া আত্মা বাসা বেঁধেছে তোদের বাড়িতে। এখন তোদের সকলকে শেষ করাই তার প্রধান লক্ষ্য। পীর বাবার কথায় কেঁপে উঠলেন সুধা দেবী। আপনার দুটি পায়ে পড়ি বাবা, আপনিই পারেন আমাদের বাঁচাতে। দয়া করি একটিবার আমাদের সাথে চলুন। না রে বেটি, ওই আত্মা খুবই শক্তিধর। তাছাড়া আমারও বয়স হয়েছে, ওর সাথে লড়বার মতো ক্ষমতা এখন আর আমার নেই। তাহলে আমাদের কি হবে বাবা? হ্যাঁ, আমরা কি করে রক্ষা পাবো আমরা? আমি তোদের কয়েকটা মাদুলি দিচ্ছি। আজ দুপুরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে কালো সুতোয় বেঁধে মাদুলিগুলো হাতে ধারণ করবি। আজ অমাবস্যা, আজ ওই প্রেতের শক্তি ভয়ানকভাবে বেড়ে যাবে। তাই সে বাড়ির কারো না কারোর প্রাণ নিতে চাইবে। তবে ভয় নেই, এই মাদুলি হাতে থাকলে রক্ষা পাবি। তবে সাবধান, মাদুলি যেন হাত থেকে খুলে না যায়, তবে কিন্তু প্রাণ সংশয় ঘটতে পারে। আমি আল্লাহর কাছে তোদের জন্য দোয়া করব। বাবা, কেউ কি নাই যে আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে? এই দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী নয় রে। সকল কিছুর ধ্বংস আছে। কালের নিয়মে একদিন এমন কেউ আসবে যে ওকে খতম করতে পারবে। বুঝলি? নে, এবার তোরা বাড়ি যা। পলি ও গিন্নিমা পীর বাবার কুঠির থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দুজনের মুখ থমথমে। আসন্ন বিপদের আশঙ্কায় তারা যথেষ্ট ভীত। না জানি কে তাদের এই বিপদ থেকে রক্ষা করবে। তাদের চলে যাওয়ার পথের দিকে এক দৃষ্টে চেয়ে পীর বাবা বিড়বিড় করে কিছু যেন বললেন। মনে মনে ভাবলেন, যতই তিনি মাদুলি দেন না কেন, তার মন বলছে আজ রাতে আবারও কোনো অঘটন ঘটবেই, যাকে আটকানোর ক্ষমতা অন্তত তার নেই। বাড়ি ফিরতেই ত্রিধার মুখোমুখি হল পলি ও সুধা দেবী। ত্রিধা তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে ফুটে উঠছে রাগ ও বিরক্তি। কোথায় গিয়েছিলে তোমরা? পলির সাথে একটু নতুন গ্রামে গিয়েছিলাম, ওই পীর বাবার কাছে। আসলে কাল সন্ধেবেলা গিন্নিমা একটু ভয় পাইছিল, তাই পীর বাবার কাছে নিয়ে গিয়েছিলাম জারাতি। উনি সকলের জন্য মাদুলি দেছেন। পলির কথা শুনে ত্রিধার মুখটা আরো কঠোর হয়ে এলো। বেশ কিছুক্ষণ সে চেয়ে রইল পলির দিকে। পলি যেন তার দৃষ্টির সাথে চোখ মেলাতে পারল না। কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। ত্রিধার এইরূপ দৃষ্টি সে তো আগে কখনো দেখেনি। যত সব বুজরুকি।
এসব বলতে বলতে সে সিঁড়ির দিকে চলে গেল, তবে উপরে গেল না, সিঁড়ির পাশে দাঁড়িয়ে রইল লুকিয়ে। না না, মেয়েটার ব্যবহার আজকাল বেশ অদ্ভুত ঠেকছে। কেমন সারাদিন চুপচাপ নিজের ঘরে থাকে, কারোর সাথে ভালো করে কথাও বলে না। আহা, ও তো এমন ছিল না। বলতে বলতে ঘর থেকে বেরিয়ে এলেন গোপীমোহন বাবু। আসলে উঠতি বয়স তো, এখন এরকম একটু আধটু হয়, উনি তুমি চিন্তা করো না। আচ্ছা চলো চলো ঘরে চলো তো, একটু কথা আছে। পলি, মাদুলির পুটুলিটা ঠাকুর ঘরে রেখে দুপুরে রান্না চাপা, আমি আসছি এক্ষুনি। এই বলে সুধা দেবী আর গোপীমোহন বাবু ঘরে চলে গেলেন। পলিও গিন্নিমার কথা মতো মাদুলির পুটলিটা ঠাকুর ঘরে রেখে মুখ হাত পা ধুয়ে রান্নাঘরে গেল। ত্রিধা কিন্তু সিঁড়ির কাছে দাঁড়িয়ে এক মনে সমস্তটা লক্ষ্য করছিল। এবার ওর মুখে ফুটে উঠল একটা কুটিল হাসি। ত্রিধার মা বাবা ঘরে গিয়ে পীর বাবার কথাই আলোচনা করছিল। সব কিছু শুনে গোপীমোহন বাবু বেজায় চিন্তিত হয়ে পড়লেন। জীবনে এমন সমস্যার মুখোমুখি যে তাকে হতে হবে, তাকে তিনি স্বপ্নেও ভেবেছিলেন? ওগো, এ কি হলো গো? ও গিন্নিমা, তুমি তাড়াতাড়ি এসো। এমন সময় হঠাৎ পলির চিৎকারে কর্তা গিন্নি দুইজনে হুড়মুড় করে বাইরে এসে দেখলেন উঠোনের মধ্যে মাদুলির পুটলিটা দাও দাও করে আগুনে জ্বলছে, আর পলি দুই হাত দিয়ে পাগলের মতো আগুন নেভানোর চেষ্টা করে চলেছে। ওদের দেখে পলি ছুটে এসে কাঁদতে কাঁদতে বলল, গিন্নিমা গো, দেখো দেখো, মাদুলিগুলা যে পুরি ছাই হয়ে গেল। হায় হায়, এ কি হলো গো? হে কি হে কি কি করে হলো এসব? কি করে হলো? আমি তো রান্নাঘরে ছিলাম, হঠাৎ পুরা পুরা গন্ধ পেয়ে ছুটে বাইরে এসে দেখলাম পুটলিটা উঠানে পড়ে আগুনে জ্বলছে। কত চেষ্টা করলাম গিন্নিমা, কিন্তু বাঁচাতে পারলাম না, মাদুলিগুলা সব পুড়ে গেল সব। হায় 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 হায়, কি সর্বনাশ হলো! কি হবে এবার? হ্যাঁ, আমাদের কি সর্বনাশ হলো? আমরা কি তবে বাঁচতে পারবো না? বলে মাথায় হাত দিয়ে থপ করে মাটিতে বসে পড়ল সুধা দেবী। এ কি বিপদ হলো! কেমন যেন মনে হচ্ছে সমস্ত বিপদ একে একে ঘনিয়ে আসছে। বাঁচার রাস্তাগুলো যেন ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে কেউ। কিন্তু সময় থেমে থাকে না। দুপুর গড়িয়ে বিকেল হলো, ধরিত্রীর বুকে ঘনিয়ে এলো সন্ধ্যা। আতঙ্কের একটা কালো চাদর ঘিরে ধরল ব্যানার্জি বাড়িকে। সকলেই যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছে, তবে একমাত্র ত্রিধা বাদে। সন্ধ্যার কিছু পর আকাশটা কালো মেঘে ঢেকে গেল। মাঝে মাঝে তার বুক চিরে বিদ্যুৎ ঝলকে উঠছে, শো শো করে বাতাস বইছে। এক দুপশলা বৃষ্টিও হলো। যথারীতি যা হওয়ার, কোনো রকম আগাম সূচনা না দিয়েই দপ করে নিভে গেল ইলেকট্রিক বাতিগুলি, অর্থাৎ লোডশেডিং। এখন হ্যারিকেনই একমাত্র ভরসা। সকলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘরে ঢুকে দরজায় খিল দিল। যাই হয়ে যাক না কেন, কাল ভোরের আগে কেউ আর দরজা খুলবে না। রাত যত গভীর হতে লাগলো, ঝড়ের দাপট বাড়তে লাগলো, তার সাথে বৃষ্টিও। হাওয়ার দাপটে হেরিকেনগুলো সব নিভে গেল। সমগ্র বাড়ি এখন একটা নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে রয়েছে। রাত 12টা বাজতেই ত্রিধার শরীরে প্রচণ্ড অস্বস্তি হতে শুরু করলো। বিছানায় শুয়ে সে ছটফট করছে। কিছুক্ষণ এভাবেই চলার পর ধীরে ধীরে শান্ত হয়ে গেল সে। খাট থেকে নেমে এক পা করে এগিয়ে গেল ঘুঙুরের বাক্সটার দিকে। আজও ঘুঙুরটি থেকে লাল আলো বিচ্ছুরিত হচ্ছে। ত্রিধা বাক্স থেকে ঘুঙুর দুটো নিয়ে নিজের পায়ে পড়ে নিল। তারপর ঝনঝন শব্দ তুলে বেরিয়ে এলো ঘর থেকে।
গোপীমোহন বাবু এবং তার স্ত্রী তখন ঘুমে আচ্ছন্ন। পলিও ঘুমিয়ে পড়েছে নিজের ঘরে। বাইরে তখনও হালকা হালকা বৃষ্টি ঝরে চলেছে। হঠাৎ একটা প্রচণ্ড চিৎকারে পলির ঘুম ভেঙে যায়। ধর্মর করে বিছানায় উঠে বসে সে। কান খাড়া করে শুনতে চেষ্টা করে চিৎকারটা এলো কোথা থেকে। কর্তা বাবু আর গিন্নিমার কি কোনো বিপদ হলো নাকি? কিন্তু কই, আর সে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে না তো। মনের ভুল ভেবে পলি আবার শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো সে। এমন সময় শব্দটা কানে এলো তার, একটা ঝুমঝুম শব্দ। মনে হচ্ছে কেউ যেন ঘুঙুর পড়ে সারা বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। পলি আবার উঠে বসল। আর একটু ভালো করে খেয়াল করতেই সে আরও একটা ব্যাপার বুঝতে পারল। ঘুঙুরের আওয়াজের সাথে সাথে ভেসে আসছে এবার পলির ভয় করছে। নানান রকম সম্ভাবনা একে একে ভিড় করছে যেন তার মাথার মধ্যে। সে জড়সড় হয়ে খাটের এক কোণে কাঠ হয়ে বসে থাকল। এভাবে ঠিক যে কত সময় কেটেছে বলা মুশকিল। তবে সেই ঘুঙুরের আওয়াজ আর গুনগুন করে ভেসে আসা গান এখন সব থেমে গিয়েছে। পলি যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মনে হচ্ছিল আজ রাতের মতো বিপদ বোধহয় কেটে গেল। আর ৭-৫ না ভেবে শুয়ে পড়ল পলি। সবে ওর ঘুম এসেছিল। এমন সময় দরজায় খটখট করে একটা শব্দ, সেই সাথে ত্রিধার গলার আওয়াজ। পলিদি, ও পলিদি, ওঠো ওঠো, ওই আত্মাটা মাকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে গেছে। তাড়াতাড়ি না গেলে আর কিচ্ছু করা যাবে না। শিগগির ওঠো পলিদি, তাড়াতাড়ি ওঠো। এই কথা শুনে পলি আর শান্ত থাকতে পারল না। নিজের জ্ঞান বুদ্ধি সব বিসর্জন দিয়ে খাট থেকে তাড়াতাড়ি নেমে দরজা খুলে বেরিয়ে এলো সে। দরজার বাইরে ত্রিধা দাঁড়িয়েছিল। পলিকে দেখা মাত্রই বলল, মাকে বাঁচাও পলিদি, মাকে বাঁচাও। এক্ষুনি আমাদের জঙ্গলে যেতে হবে। তুমি আমার পিছন পিছন এসো দিদি। আর আর চিন্তা করনি, এই পলি থাকতে গিন্নিমার কোনো ক্ষতি হবে না। এই বলে পলি হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ত্রিধাও গেল তার পিছু পিছু। ত্রিধাদের বাড়ির কয়েকটি বাড়ি পরেই একটি বিশাল মাঠ। মাঠের উত্তর দিক থেকে শুরু হয়েছে ঘন জঙ্গল। গ্রামের লোকজন দিনের বেলাতেও এই জঙ্গলে ঢুকতে ভয় পায়, কারণ ওই জঙ্গলে নাকি তেনাদের বাস। তবে পলি আগু পিছু কিছু না ভেবেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল জঙ্গলে। একই অমাবস্যা, তার উপর বড় বড় গাছের ডালপালাগুলি মিলে মিশে জঙ্গলের মধ্যে এক ভয়াবহ অন্ধকারের সৃষ্টি করেছে। পলি গলা ছেড়ে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু কোথায় কে? কোনো সাড়া শব্দ নেই। এভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলের বেশ খানিকটা ভেতরে ঢুকে গেল সে, কিন্তু তাও গিন্নিমার কোনো দেখা পেল না। নিস্তব্ধ জঙ্গল, মাঝে মাঝে খসখস শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে ওই শুকনো পাতার ওপর দিয়ে ওই কেউ বুঝি হেঁটে গেল। পলির এবার বেশ ভয় করছে। পিছনে ফিরে ত্রিধাকে ডাকতে গিয়ে দেখল, কোথায় ত্রিধা? পেছনে একরাশ কালো অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এবার পলি প্রমাদ গুনল। এতক্ষণে সে বুঝতে পেরেছে ফাঁদে পা দিয়েছে সে। বিপদ তার আশেপাশেই ওত পেতে বসে আছে বোধহয়। যে কোনো মুহূর্তে সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়বে তার ঘাড়ে। এবার পলি ছুটে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করল, কিন্তু এক পাও নড়তে পারল না সে। কেউ যেন তার পা দুটো পেরেক দিয়ে মাটির সাথে পুঁতে দিয়েছে। হঠাৎ ওর মনে হলো ওর ঘাড়ের ওপর কেউ যেন গরম নিঃশ্বাস ফেলছে। ভয়ে কাঠ হয়ে গেল সে। কোনো মতে পিছনে ফিরে যা দেখল, তাতে ওর সারা শরীর হিম হয়ে যাওয়ার জোগাড়। একটা উলঙ্গ নারী মূর্তি ওর সামনে দাঁড়িয়ে।
সারা শরীরের পোড়া মাংস গলে খসে খসে পড়ছে। চোখের জায়গায় দুটো কোঠর, সেখানে নরকের আগুন জ্বলছে। তবে নারী মূর্তির দুই পায়ে আশ্চর্য সুন্দর দুটি ঘুঙুর পড়া। পলি সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইল। মুহূর্তের মধ্যে সেই ভয়াবহ মূর্তি এবার একটা নখযুক্ত হাত বাড়িয়ে চেপে ধরল পলির গলা। তারপর দেহটাকে শূন্যে তুলে বীভৎস ভঙ্গিতে নাচতে লাগলো। প্রবল উন্মত্ততায় কিছুক্ষণ এভাবে নাচানাচি করে পলির হাতটা ধরে সজোরে দিল এক টান। চোখের নিমেষে পলির দেহটা দুভাগে ভাগ হয়ে গেল। আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল পলির আর্তচিৎকার। সেই নারী মূর্তি লগলগে জিভ বার করে তাজা রক্ত চাটতে শুরু করেছে ইতিমধ্যেই। মনের সমস্ত আশ মিটিয়ে রক্ত গ্রহণ করার পর দেহের এক টুকরো সে ছুঁড়ে ফেলে দিল মাঠে, আর এক টুকরো পড়ে রইল জঙ্গলের ওই অন্ধকারে। ওদিকে বাড়িতে গোপীমোহন বাবু আর তার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। এরই মধ্যে এত কিছু যে ঘটে গেল তার কিছুই জানা হলো না তাদের। টলতে টলতে বাড়ি ফিরল ত্রিধা, সারা শরীর রক্তে মাখামাখি। তার পিছন পিছন সেই বিভৎস নারী মূর্তি অনেকটা ব্যাঙের মতো উবু হয়ে হামাগুড়ি দিয়ে আসছে। অথচ ত্রিধা কিছুই বুঝতে পারছে না। তার শরীর থেকে মেঝেতে ঝরে পড়া রক্ত জিভ দিয়ে চেটে নিচ্ছে সেই প্রেত মূর্তি। এবার ঘরে ঢুকে দরজা বন্ধ করল ত্রিধা। তারপর ঘুঙুর জোড়া টেবিলের ওপরে খুলে রেখে ঘর লাগোয়া বাথরুমে স্নান করতে ঢুকল। ত্রিধার পিছন পিছন ঘরের মধ্যে সেই প্রেত মূর্তিও ঢুকেছে। কুকুরের মতো শুঁকতে শুঁকতে সেটি এবার চলে গেল ঘুঙুরের কাছে। ঘুঙুর জোড়া রক্তে পুরো ভিজে রয়েছে। প্রেত মূর্তি তার লকলকে জিভ বার করে চেটে নিল রক্ত। তারপর টিকটিকির মতো দেওয়াল বেয়ে উঠে গেল ছাদে। খানিকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে ত্রিধা তার বিধ্বস্ত শরীরটাকে এলিয়ে দিল বিছানার ওপর। পরদিন ভোরবেলা কয়েকজন চাষি মাঠে গিয়েছিল। তারাই প্রথম দেখতে পায় পলির ভয়াবহ একখণ্ড দেহ। দেখে ভয়ে তাদের মুখ শুকিয়ে গিয়েছিল। কোনো রকমে পরিমরি করে দৌড়ে থানায় গিয়ে হাঁপাতে হাঁপাতে তারা অফিসারকে সব খুলে বলেছিল। অফিসার তৎক্ষণাৎ 3 জন কনস্টেবলকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেন। ততক্ষণে সারা গ্রামের লোক ভিড় জমিয়েছে মাঠে। লাশের অবস্থা দেখে চেনার উপায় নেই কে সে। পুলিশ অফিসারও এমন লাশ দেখে রীতিমতো থতমত মেরে গিয়েছেন। 15 দিনের ব্যবধানে 2টো মৃত্যু, তাও আবার এমন বিভৎস। বলাই বাহুল্য এই দৃশ্য পুলিশ অফিসারের মনেও একটা জমাটি ভয়ের উদ্রেক ঘটিয়েছে। তবুও তিনি সমস্ত ভয়কে মনে চেপে রেখে কনস্টেবলকে নির্দেশ দিলেন লাশের বাকি অর্ধেকটা খোঁজার জন্য। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জঙ্গলের ভেতর থেকে দেহের বাকি অর্ধেকটা পাওয়া গেল। এবার গ্রামের কিছু মানুষ সমস্বরে চিৎকার করে বলল, আরে এ তো পলি! আহারে, বেচারি মেয়েটাকে এত নৃশংসভাবে কে খুন করলো বলো দিকি? গ্রামের লোকজনদের এই কথা শুনে পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, এই পলিকে? তাদের মধ্যে থেকে একজন মাঝবয়সী ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আগে স্যার, পলি হলো ওই মোড়ল মশাইদের বাড়ির ঠিকেছি। অফিসার কিছুক্ষণ যেন ভাবলেন। তারপর কনস্টেবলকে লাশটা নিয়ে যেতে বলে নিজে রওনা হলেন গোপীমোহন বাবুর বাড়ির উদ্দেশ্যে। গোপীমোহন বাবুর বাড়ি পৌঁছে বেশ কিছুক্ষণ ধরে চলল পুলিশ অফিসারের জিজ্ঞাসাবাদ। তবে সন্দেহজনক কিছুই মিলল না। এদিকে ওনার কাছে পলির বিভৎস মৃত্যুর খবর শুনে গোপীমোহন বাবু এবং তার স্ত্রী একেবারে ভেঙে পড়েছে। এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল, অথচ তারা কিছুই টের পেল না। ব্যাপারটা বেশ অদ্ভুত। ত্রিধাও সেখানে গম্ভীর মুখে দাঁড়িয়ে
সমস্ত ব্যাপারটা শুনেছিল। সেদিনের পর থেকে বাড়ির পরিবেশ একেবারে বদলে গেল। বাড়ির বাইরে যতই গরম থাক না কেন, ভেতরে একই রকম অদ্ভুত ঠান্ডা স্যাঁতসেঁতে ভাব বিরাজ করত। তবে অদ্ভুত ঘটনার এখানেই শেষ নয়, তারপরেও ঘটতে লাগলো আরও অনেক কিছু। মাঝে মাঝে উৎকট পচা গন্ধ বেরোয়, কিন্তু গন্ধের উৎস খুঁজে পাওয়া যায় না। রাতের বেলা ভেসে আসে ঘুঙুরের শব্দ। মোড়ল মশাই আর তার স্ত্রী বেশিরভাগ রাতটাই জেগে ইষ্টনাম জপ করে কাটান, কিন্তু ত্রিধা এসব ব্যাপারে উদাসীন। ওদিকে গ্রামের লোকজন তাদেরকে একটু এড়িয়েই চলছে। পলির মৃত্যুর পর প্রায় কেটে গিয়েছে 7 দিন। এমনই একদিন ঘটল এক ঘটনা। এক রাতে গোপীমোহন বাবুর ঘুম আসছিল না, সেই জন্য ঘরের মধ্যে পায়চারি করছিলেন তিনি। হঠাৎ রান্নাঘর থেকে খচমচ শব্দ শুনতে পেয়ে দরজা খুলে সেদিকে এগিয়ে গেলেন। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে যা দৃশ্য দেখলেন, তাতে ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগল। ত্রিধা রান্নাঘরের মধ্যে উবু হয়ে বসে, আর তার মুখে একটা আস্ত মুরগি। দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেটা। হাত মুখ রক্তে মাখামাখি, ঠোঁটের দুপাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। পর মুহূর্তে জিভ দিয়ে সেটা আবার চেটেও নিচ্ছে সে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে গোপীমোহন বাবু আর সেখানে দাঁড়াতে পারলেন না। টলমলো পায়ে একরকম দৌড়ে ঘরে ঢুকলেন। নিজের মেয়ের এমন অবস্থা দেখে তার চোখ বেয়ে জল গড়াতে লাগল। তবে কিছুক্ষণ পরেই নিজেকে সামলালেন তিনি। চোখের জল মুছে মনকে যথাসম্ভব শক্ত করে ফোন লাগালেন তার এক বিশেষ বন্ধুর কাছে। ফোনের ওপারের ব্যক্তির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর গোপীমোহন বাবুকে এবার একটু বেশ নিশ্চিন্ত দেখালো। অবশেষে এই বিপদ থেকে মুক্তির একটা উপায় তিনি পেয়েছেন বোধহয়। এখন শুধু সময়ের অপেক্ষা। দশটা বেজে 30 মিনিট। চেয়ারে হেলান দিয়ে বসে খবরের কাগজ পড়ছে নীলকণ্ঠ। পুরো নাম নীলকণ্ঠ মুখার্জি, বয়স 32, পেশায় মধুকাঠি হাই স্কুলের ইতিহাসের শিক্ষক। তবে এছাড়াও তার একটি বিশেষ গুণ আছে। সে এমন অনেক কিছুই দেখতে পায় তথা বুঝতে পারে যা সাধারণ মানুষের পক্ষে রীতিমতো অসম্ভব। এই ধরুন, ছোটবেলায় নীলকণ্ঠের ঠাম্মা মারা যায়। তারপর থেকেই ও ঠাম্মাকে প্রায় দেখতে পেত। কখনো ঠাম্মার ঘরে, কখনো বাড়ির সামনে আম গাছের ডালে, আবার কখনো বা ছাদে। প্রথম নীলকণ্ঠ এসবে ভয় পেলেও পরে অভ্যস্ত হয়ে যায়। বড় হওয়ার সাথে সাথে এমন বহু মৃত মানুষকে সে দেখেছে, এমনকি তাদের সাথে কথা বলতেও সক্ষম হয়েছে। এরপর থেকে এই গুণকে কাজে লাগিয়ে সে ইতিমধ্যে বেশ কিছু মানুষের উপকার করেছে এবং কিছু অতৃপ্ত আত্মাদেরকে মুক্তিও দিয়েছে। ফলত এইসব কর্মকাণ্ডের জোরেই তার নামডাকও কিঞ্চিত যে বেড়েছে সেটা বলাই বাহুল্য। নীলদা, আমি রেডি, চলো এবারে বেরিয়ে পড়া যাক। অলিকের কথায় পেপার থেকে চোখ সরালো নীলকণ্ঠ। কলেজ পড়ুয়া অলিক তার মাস্তুতো ভাই কাম অ্যাসিস্ট্যান্ট। যখনই নীলকণ্ঠ কোনো ভুতুড়ে কেস সলভ করতে যায়, অলিক তার পিছু নেয়। পেপারটা পাশে রেখে উঠে দাঁড়িয়ে বলল নীল, তোর জন্যই ওয়েট করছিলাম। নে চল, এবার বেরোই। তা আমরা ঠিক কোথায় যাচ্ছি নীলদা? বেরোতে বেরোতে প্রশ্ন করল অলিক। এখন বেশি প্রশ্ন না করে গাড়িতে ওঠ। প্রায় ঘন্টা 2 লাগবে গন্তব্যস্থলে পৌঁছতে। যেতে যেতে সব বলবো। যথারীতি অলিক আর কথা বাড়ায় না, উঠে পড়ে নীলের দুধ সাদা রঙের 4 হুইলারটায়। নীল নিজেই ড্রাইভ করছে, পাশের সিটে অলিক বসে। গাড়িটা সবে হাইওয়ে পার করে গ্রাম্য রাস্তায় ঢুকল। রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ,
যেন চোখ জুড়িয়ে দিচ্ছে তাদের। কিন্তু ওদিকে অলিকের আর তর্স হয় না। বেশ কিছুক্ষণ উসখোস করার পর শেষমেশ প্রশ্নটা করেই ফেলে নীলকে। আরে কি গো নীলদা, কোথায় যাচ্ছি কিছুই তো বলছো না। আর এবারের কেসটাই বা কি? চন্দনপুর যাচ্ছি। কাল অনেক রাতে বাবার এক পুরনো বন্ধু ফোন করেছিল। বড় বিপদে পড়েছে মানুষটা, তাই আমি আর না করতে পারলাম না। তবে এবারের বিষয়টা একটু জটিল, আমাদের খুব সাবধান থাকতে হবে। আচ্ছা সে তো বুঝলাম, কিন্তু ঘটনাটা কি? বেশি কৌতূহল ভালো নয় বৎস। এখন এইটুকুই জান, পরে আস্তে আস্তে সব জানতে পারবি। বাকি রাস্তায় নীল আর একটাও কথা বলেনি, এক মনে ড্রাইভ করেছে। অগত্যার কি বা করার, অলিকও তাই কানে হেডফোন গুজে চোখ বুঝল। এভাবে 2.5 ঘন্টা কাটার পর তারা ঢুকল চন্দনপুরে। ওদিকে বাড়িতে গোপীমোহন বাবু ব্যস্ত হয়ে ওঠেন, পায়চারি করছেন আর বারবার বাইরের দিকে তাকাচ্ছেন। সুধা দেবী রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। তিনি এসব ব্যাপারে বোধহয় কিছুই জানেন না। পলি মারা যাওয়ার পর তাকেই সমস্তটা করতে হচ্ছে, কারণ কোনো কাজের লোক এই পরিস্থিতিতে তাদের বাড়ির কাজ তো দূরে থাক, বাড়ির ছায়া পর্যন্ত মারাতে রাজি হয় না। এমন সময় গাড়ির হর্ন শোনা গেল। ছুটে বাড়ির বাইরে এলেন গোপীমোহন বাবু। সুধা দেবীও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন। গাড়ি থেকে নেমে এলো নীলকণ্ঠ আর অলিক। বাড়িটাকে দেখেই চোখ কুঁচকে গেল নীলের। সে দেখছে ঘন কালো একটা অন্ধকার চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে বাড়িটাকে। প্রবল অশুভ কিছু বাসা বেঁধেছে এ বাড়ির বাতাসে। বাড়িটার দিকে এক দৃষ্টে চেয়ে নীলকণ্ঠ এসবই ভাবছিল। এমন সময় মোড়ল মশাইয়ের কথায় তার হুঁশ ফিরল। বাবা এবার ভেতরে চলো, অনেক দূর থেকে এসেছো, হাত মুখ ধুয়ে কিছু মুখে দাও। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা কথাটা মনে আছে তো কাকাবাবু? আমরা এখানে কেন এসেছি সেটা আমরা 3 জন ছাড়া কাক পক্ষীও যেন টের না পায়। হ্যাঁ বাবা, আমি এ কথা কাউকে বলিনি, এমনকি আমার স্ত্রীকেও না। বাড়িতে ঢুকতেই তীব্র আষ্টে গন্ধ এসে ধাক্কা মারল নীলের নাকে। চাপা গলায় সে অলিককে জিজ্ঞেস করল, আষ্টে গন্ধটা পাচ্ছিস অলিক? নাক টেনে বার কত গন্ধ শুঁকে নিয়ে অলিক বলল, ধুস, কোথায় আসছে গন্ধ? আমি তো শুধু কষা মাংসের গন্ধ পাচ্ছি। জিভে জল চলে এলো। ধ্যাৎ, তোর খালি খাওয়া আর খাওয়া। আমরা এখানে ভূত তাড়াতে এসেছি বুঝলি, গান্ডে পিণ্ডে গিলতে নয়। দুপুরে ভাত, ঘন গাঢ় ডাল, কষা মাংস দিয়ে খাওয়াটা ওদের ভালোই জমল। খেয়ে দিয়ে অলিক একটু শুয়েছিল। এরই মধ্যে নীল সমস্ত বাড়িটা একবার ঘুরে নিল। ত্রিধার সঙ্গে দেখা হতেই নীল সৌজন্যসূচক একটি হাসি দিয়ে নমস্কার জানালো, কিন্তু প্রত্যুত্তরে ত্রিধা কিছুই বলল না। তার বদলে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে যেন নীলকে আপাদমস্তক মেপে নিল। বিকেলে নীল আর অলিক চন্দনপুর গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়েছিল। তবে গ্রামবাসীদের থেকে তাদের এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। গ্রামবাসীরা তাদেরকে এক অবাক দৃষ্টিতে দেখে নিজেদের মধ্যে কী সব যেন আলোচনা করছিল। তাদেরই মধ্যে এক বয়স্ক ব্যক্তি এগিয়ে এসে বলল, বলি তোমরা তো মোড়ল মশাইয়ের বাড়িতে এসেছো তাই না? হ্যাঁ, কেন বলুন তো? যত তাড়াতাড়ি সম্ভব ভালোই ভালোই বাড়ি ফিরে যাও। ওই বাড়িতে অপদেবতা আছে। এর আগে দুটো খুন হয়েছে, তাই ভালো চাও তো পালাও। এই বলে হনহন করে সে চলে গেল। নীলরাও বাড়ি ফিরে এলো। সন্ধেবেলা গোপীমোহন বাবু তাদের ঘরে ডেকে নিয়ে এতদিন যা যা ঘটেছে সব খুলে বললেন। সব কিছু শুনে নীল বেশ কিছুক্ষণ চুপ করে থাকল। তার মুখ দেখে বোঝা যাবে না তার ভেতরে কোনো উথাল পাথাল চলছে। বেশ কিছুক্ষণ ভাবার পর মুখ খুলল সে। দেখুন কাকাবাবু,
যা শুনলাম তাতে মনে হচ্ছে অশুভ কোনো শক্তি আপনাদের বাড়িতে বাসা বেঁধেছে, যাকে সাধারণভাবে আমরা ভূত প্রেত বলি, এবং সে আপনাদের ক্ষতি করতে চাইছে। আপনার মেয়েকে মাধ্যম বানিয়ে সেই কাজ করতে চায়। কিন্তু প্রশ্নটা হলো, সে এখানে এলো কি করে এবং আপনাদের ক্ষতি বা করতে চায় কেন? এটাই এখন জানতে হবে। বাবা, আমার মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? দেখো, আমাদের যা হয় হোক, কিন্তু মেয়েটাকে তুমি বাঁচাও। ভদ্রলোকের চোখের কোণে জল। নীলের হাত দুটো খপ করে ধরে নিয়ে গোপীমোহনবাবু বললেন, কাকাবাবু, সবাই যাতে সুরক্ষিত থাকে সেই চেষ্টাই আমি করব। বাকিটা মহেশ্বরের উপর ছেড়ে দিন। তবে আগামী কয়েকদিন আমাদের খুব সাবধানে থাকতে হবে। আগামী পূর্ণিমার আগেই ওই প্রেত আপনার বা আপনার স্ত্রীর প্রাণ নেওয়ার চেষ্টা করবে। এই নিন, এইটা রাখুন। এই বলে নীল তার ব্যাগ থেকে একটা ছোট্ট লোহার সাঁড়াশি মতো বার করে গোপীমোহনবাবুর হাতে দিল। এটাকে বিছানার তলায় রেখে দেবেন, আর এই কদিন একেবারেই রাতে ঘরের বাইরে বেরোবেন না। যেই ডাকুক না কেন, যদি আমার গলাও শোনেন তাও বাইরে বেরোবেন না। বাকিটা আমার উপর ছেড়ে দিন। এতদূর বলে নীল একটু থামল। তারপর গোপীমোহনবাবুকে যতটা সম্ভব আশ্বস্ত করে সে আর অলিক ফিরে এলো তাদের ঘরে। বুঝলি অলিক, রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। মাঝরাতে অতিথি আসতে পারে। অতিথি মানে? আচ্ছা, তুমি কার কথা বলছো বলো তো? সে যখন আসবে তখন দেখতেই পাবি। নে, এখন যা তো, রাতের রান্না কদ্দূর কি হলো দেখে আয়। আমি একটু মেডিটেশন করব। সে রাতে নীল আর অলিক তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিল। দোতলার একটি ঘরে ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ওদের একটি ঘর পরেই ত্রিধার ঘর। অলিক ঘুমিয়ে পড়ল অল্প সময়ের মধ্যেই, কিন্তু নীলের চোখে ঘুম নেই। ঘুমের ভান করে টান টান হয়ে পড়ে রইল সে। মন বলছে আজ কিছু একটা ঘটবে। রাত প্রায় 12টা। সমস্ত বাড়িটাকে এক ভয়াবহ নিস্তব্ধতা গ্রাস করেছে। শুয়ে থাকতে থাকতে নীলের চোখেও কখন তন্দ্রা এসে গিয়েছিল। হঠাৎ ঘুঙুরের ঝমঝম শব্দে তার তন্দ্রা ভাব কেটে গেল। নীল আস্তে আস্তে খাট থেকে নেমে জানলার কাছে গিয়ে কান পাতল। ঘুঙুরের শব্দের সাথে গুনগুন গানও ভেসে আসছে। ধীরে ধীরে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো সে। অনুভব করল ঘুঙুরের আওয়াজটা সিঁড়ি দিয়ে নিচে চলে যাচ্ছে। নীলও তৎক্ষণাৎ আওয়াজটাকে অনুসরণ করে নিচে নেমে এলো। তবে ও নিচে আসতেই ঘুঙুরের আওয়াজ যেমন হঠাৎ করে শুরু হয়েছিল, তেমন আবার হঠাৎ করেই থেমে গেল। গানের শব্দটাও আর আসছে না। কিছুক্ষণ সে এদিক ওদিক খোঁজাখুঁজি করে কিছুই দেখতে পেল না। অবশেষে কি একটা মনে হতেই ছুট লাগালো দোতলার ঘরের দিকে। মনে মনে এত সময় যে আশঙ্কাটা বনেছিল, ঘরে প্রবেশ করতে সে দেখল সেটাই সঠিক। অলিকের বিছানায় এখন আর সে নেই। বিছানা খালি। কোথায় গেল অলিক? নীলকণ্ঠর বুঝতে আর বাকি রইল না। অলিক বোধহয় কোনো ভয়ানক বিপদে পড়েছে। তবে কোনো বিপদ ঘটার আগেই অলিককে যে করেই হোক বাঁচাতেই হবে তাকে। নীল ছুটে ঘর থেকে বেরিয়ে এসে এদিক ওদিক খুঁজতে লাগলো। এমন সময় হঠাৎ ছাদের সিঁড়িতে একটা ধপ ধপ আওয়াজ শুনে সে শব্দটাকে অনুসরণ করলো। এক মুহূর্ত সময় নষ্ট না করে সিঁড়ির 2-3 ধাপ একেবারে টপকে সে এসে দাঁড়ালো বাড়ির ছাদে। দেখল অলিক ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে, আর এক পা এগোলেই দোতলার ছাদ থেকে একেবারে সোজা নিচে পড়বে। নীল তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে অলিককে পেছন থেকে জড়িয়ে ধরে টেনে নিল। এই অলিক, এই কি হয়েছে তোর? ছাদে কি করছিলি? আমি যদি আরেকটু আসতে দেরি করতাম তাহলে তো একদম নিচে পড়ে যেতিস।
নীলের কথায় হুঁশ ফিরল অলিকের। হ্যাঁ, না মানে আমি আসলে তুমি যখন ঘরে ছিলে না, ঘরে নেই দেখে আমি ওই একটু বাইরে বেরিয়েছিলাম। তখন মনে হলো কেউ যেন আমায় ডাকলো। পেছন ঘুরে দেখি ওই ত্রিধাদি দাঁড়িয়ে আছে। তারপরে আমার আর কিছু মনে নেই। বুঝতে আর বাকি রইল না। অলিককে মারবে বলেই প্রথমে ঘুঙুরের শব্দ করে নীলকে বোধহয় নিচে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। নীল এবার সঙ্গে সঙ্গে ওর গলা থেকে রঙিন পাথরের তৈরি মালাটা খুলে অলিককে পরিয়ে দিল। নানা রঙের পাথর দিয়ে মালাটা তৈরি, মাঝে মাঝে একটা রুদ্রাক্ষ ঝুলছে। পাথরগুলোতে সংস্কৃতের নানা বর্ণ খোদাই করা। এই অন্ধকারে সেগুলো থেকে এক অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। এই নে, এই মালাটা পরে থাক। এই মালাটা পরে থাক, সকল বিপদ থেকে এটা তোকে রক্ষা করবে। নীলের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে ভেসে এলো ফোঁস ফোঁস শব্দ। কেউ যেন প্রবল রাগে নিঃশ্বাস ফেলছে। ওরা দুজনেই পেছনে ফিরল। দেখল ওদের থেকে কয়েক হাত দূরে উবু হয়ে বসে আছে এক নারী মূর্তি, যার শরীরের অর্ধেকটা ত্রিধার মতো আর বাকি অর্ধেকটা থেকে মাংস গলে খসে পড়ছে। মুখের এক পাশের চোয়াল নেই, সেখান থেকেই দাঁতগুলো বেরিয়ে চোখে দাও দাও করে আগুন জ্বলছে। ওই আগুন যেন এক বিরাট কোনো প্রতিহিংসা চরিতার্থ করতে চায়। জিভটা বাইরে বেরিয়ে লক লক করছে সাপের মতো। এমন বিভৎস প্রেত নীল আগে কখনো দেখেনি। অলিক তো ঠকঠক করে ভয় কাঁপতে লাগলো। বিপদ বুঝে নীল অলিককে ঠেলে সরিয়ে দিল, আর তখনই নীলের ওপরে ঝাঁপিয়ে পড়ল সেই প্রেত। তার নখবহুল হাত দিয়ে নীলের গলাটা মেঝেতে ঠেসে ধরে বুকের ওপর উঠে বসল সেই প্রেত মূর্তি। লকলকে জিভ থেকে লালা গড়িয়ে নীলের মুখে পড়ছে। অলিক ভয়ে একদম বরফের মতো জমে গিয়েছে এক জায়গায়। কিচ্ছুটা করার ক্ষমতা নেই ওর। অনেকক্ষণ প্রেতের সঙ্গে ধস্তাধস্তি করার পর নীল যখন বুঝল শরীরের শক্তিতে ও এই প্রেতের সাথে পেরে উঠবে না, তখন পকেট থেকে বার করে আনলো এক হাতের পাতার সাইজের রূপোর একটা ত্রিশূল। তাতে বাঁধা রয়েছে এক টুকরো লাল কাপড়। সেটা প্রেতের সামনে ধরতেই মুহূর্তে নীলকে ছেড়ে কয়েক হাত দূরে ছিটকে গেল সেই প্রেত। সঙ্গে সঙ্গে নীল উঠে দাঁড়ালো। ত্রিশূলটা হাতে নিয়ে প্রেতের দিকে এগিয়ে যেতেই সে প্রবল একটা চিৎকার করে ছাদের থেকে লাফ মেরে সরাসরি নিচের উঠোনে এসে পড়ল। তারপর পাশের ঝোপের অন্ধকারে মিলিয়ে গেল। নীল আর দেরি না করে নেমে এলো ছাদ থেকে। পিছন পিছন অলিকও। দোতলায় নেমে দেখল ত্রিধার ঘরটা খোলা। অলিককে বাইরে দাঁড়াতে বলে নীল আস্তে আস্তে ত্রিধার ঘরে প্রবেশ করল। রহস্যময় এক লাল আলোয় সমগ্র ঘর ভরে আছে, তার সাথে একটা বিকট পচা গন্ধ। নাকটা রুমালে ঢেকে লাল আলোর উৎস খুঁজতে লাগলো নীল। তখনই চোখ পড়ল ঘুঙুরের বাক্সটার দিকে। ধীর পায়ে এগিয়ে গেল সে। বাক্সের মধ্যে এক জোড়া ঘুঙুর আছে, সেখান থেকে লাল আলো ঠিকরে বেরোচ্ছে। একটু একটু করে হাত বাড়িয়ে ঘুঙুরটাকে ছোঁয়া মাত্রই নীলের সমগ্র শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল, যেন ছিটকে পড়ে গেল সে মাটিতে। অলিক দেখতে পেয়ে ছুটে এসে নীলকে টেনে তুলল। নীলদা, এ কি হলো? তুমি এভাবে পড়ে গেলে কেন? নীল তখনও ঘুঙুরের দিকে এক দৃষ্টি চেয়ে আছে। অলিকের কথা যেন ওর কানেই ঢুকছে না। অলিক আবারও ঝাঁঝিয়ে উঠল। আরে আরে কিছু বলছো না কেন? বোবা হয়ে গেলে নাকি? না না না, কিছু না। ঘরে চল এখন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ওরা দুজনেই ছুটে নিজেদের ঘরে প্রবেশ করল। দরজাটা ভেতর থেকে ভালো করে বন্ধ করে শিকলের ওপর সেই ত্রিশূলটা ঝুলিয়ে দিল নীল, যাতে প্রেত মূর্তি সহজে তাদের ঘরে প্রবেশ করতে না পারে। সে রাতে তারা নিজেদের মধ্যে বিস্তর আলোচনা করল।
পরবর্তী কর্মকাণ্ড কী হতে পারে সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখল। পরের দিন সকালবেলা থেকে যেন একরকম যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো তাদের কাজ। নীল অলিককে সমস্ত বিষয় ভালোভাবে বুঝিয়ে দিতে লাগলো। শোন, তোকে এক্ষুনি একটু কলকাতায় যেতে হবে। আমি একটা ঠিকানা দেবো, সেখানে যাবি, কেমন? নে, সকালের চাটা খেয়ে তুই বেরিয়ে পড়। আচ্ছা, সে না হয় যাচ্ছি, কিন্তু ব্যাপারটা যে ঠিক কি সেটা একটু খোলসা করে বলো তো। আমার বন্ধু সোমনাথ, চিনিস তো? ওর দাদা হরিনাথ ত্রিধা যে কম্পিটিশনে জিতে ঘুঙুরটা পেয়েছিল, ওখানকার ম্যানেজমেন্টের টিমে ছিল। উনি জানিয়েছেন কম্পিটিশন শেষ হওয়ার পর পুরস্কার দেওয়ার কিছু আগেই যে ঘুঙুরটা পুরস্কার দেওয়ার জন্য আনা হয়েছিল সেটা চুরি যায় বা কোনো কারণে হারিয়ে যায়। মোটামুটিভাবে সেই ঘুঙুর জোড়া আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসেন কাকলি রায়, যিনি ওই কম্পিটিশনের একজন বিচারক ছিলেন। ওনার কাছে একটা সুন্দর ঘুঙুর ছিল, উনি সেটা দিয়ে দেন পুরস্কার দেওয়ার জন্য। আমি সেই কাকলি রায়ের ঠিকানা জোগাড় করেছি, তোকে ওনার কাছেই যেতে হবে। উনি এই অভিশপ্ত ঘুঙুর সম্পর্কে তথ্য দিতে পারবেন। নে, এবার তুই তাড়াতাড়ি বেরিয়ে পড় আর সন্ধ্যের মধ্যেই ফিরে আসবি, কেমন? আর শোন, কাল তোকে যে মালাটা দিয়েছিলাম ওটা দে, আর এই রুদ্রাক্ষটা রাখ নিজের কাছে। এই রুদ্রাক্ষ তোকে সুরক্ষিত রাখবে। এই বলে নীল একটা রুদ্রাক্ষ অলিককে দিল, আর ওর থেকে সেই রঙিন মালাটা ফেরত নিয়ে নিল। এরপর পরিকল্পনা মতো অলিক সকালের চা খেয়ে নীলের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল কলকাতার উদ্দেশ্যে। অলিক চলে যাওয়ার পর নীল স্নান সেরে শুদ্ধ বস্ত্র আর গলায় রঙিন পাথরের মালাটি পরে ধ্যানে বসল। যাওয়ার আগে গোপীমোহন বাবুকে সে বলে গেল ওকে যেন এই সময় কেউ ডাকাডাকি না করে। নীলের ধ্যান যখন শেষ হলো তখন সন্ধে হয়ে গিয়েছে। অলিকও ফিরে এসেছে সমস্ত খবর জোগাড় করে। নীল এবার অলিককে নিয়ে গোপীমোহন বাবুর ঘরে ঢুকল। তখন সেখানে সুধা দেবীও উপস্থিত। সকলকে বসতে বলে দরজাটা বন্ধ করে দিল সে। দেখুন কাকাবাবু, যতদূর জানতে পেরেছি সকল সমস্যা ওই পুরস্কার পাওয়া ঘুঙুর জোড়াকে নিয়ে। ওই ঘুঙুর বিশেষ উপায়ে নির্মিত। ওর মধ্যে এক নিম্নমানের রক্তলোলু প্রেত তন্ত্রের দ্বারা বন্দী আছে। ওই ঘুঙুর পরে যে নৃত্য করবে, ওই প্রেত তার দেহেই আশ্রয় নিয়ে তার আশেপাশের মানুষের ক্ষতি করার চেষ্টা করবে। এটাকে এক ধরনের কালা জাদু বলা হয়। এই সব কিছুই করা হয়েছে আপনাদের ক্ষতির জন্য। সে কি? কিন্তু কে আমাদের এত বড় ক্ষতি করবে? আপনার এক সৎ ভাই আছে, তার নাম কৃষ্ণমোহন। কি, তাই তো? হ্যাঁ, কিন্তু তার সাথে বহুদিন হলো তো কোনো যোগাযোগ নেই আমাদের। আচ্ছা, ঠিক কি কারণে যোগাযোগ নেই কাকাবাবু? তার স্বভাব চরিত্র খুবই খারাপ ছিল। বাবাকে পদে পদে ওর জন্য লোকের কাছে অপদস্থ হতে হতো। বাবা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তবুও কৃষ্ণ শোধরায়নি। তাই শেষ পর্যন্ত বাবা ওকে ত্যায্য পুত্র করে তাড়িয়ে দেন। কৃষ্ণমোহনবাবু সেই অপমান ভুলতে পারেননি। কলকাতায় গিয়ে তিনি অসৎ উপায়ে রোজগার করে বেশ ধনী হয়েছিলেন। কোনোভাবে সে জানতে পারে ত্রিধা আপনার মেয়ে এবং ও কলকাতায় পড়ে আর নাচ ভালোবাসে। তখন থেকেই উনি আপনাদের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকেন। এক তন্ত্র সাধকের থেকে এই ঘুঙুর তিনি নেন। তিনি অন্যভাবে ত্রিধাকে ঘুঙুরটি দেবেন ভেবেছিলেন, কিন্তু যখন জানতে পারেন ত্রিধা নাচের অনুষ্ঠান জিতেছে, তখন এক বিচারককে টাকা খাইয়ে আসল ঘুঙুরের বদলে এটি তুলে দেন ত্রিধার হাতে। আর ত্রিধা সরল বিশ্বাসে ঘুঙুর পরে নাচতে থাকে, বুঝতেও পারে না যে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে ওর জন্য। ছি ছি ছি, কৃষ্ণ এতটা নিচে নেমে গেছে! আমাদের ক্ষতি করার জন্য ও শেষটায় কালো জাদু করলো। আচ্ছা, ভগবান কি ওর পাপের কোনো বিচার করবেন না? ভগবানের ঘরে সবার বিচার আছে কাকাবাবু। 2 সপ্তাহ আগে কৃষ্ণমোহন বাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।
ওনার দুটো পাই বাদ চলে গেছে। উনি আপাতত শয্যাশায়ী। ওনার পাপের শাস্তি উনি পেয়েছেন। কিন্তু বাবা, আমার মেয়েটার কি হবে বাবা? হ্যাঁ, আমরা এই বিপদ থেকে কি করে উদ্ধার পাবো, কি করে মুক্তি পাবো, তুমি বলো আমাকে। কাকিমা, আপনি ভাববেন না। আমি আজ সাধনার মাধ্যমে আমার গুরুর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলাম। তিনি ওই প্রেতকে ধ্বংস করার একটি উপায় আমাকে জানিয়েছেন। আজ থেকে 2 দিন পর পূর্ণিমা। সেদিন রাতেই ওই প্রেতকে শেষ করার উপযুক্ত সময়। নীলের কথা শুনে অলিকও অবাক। ওর যে কোনো গুরু আছে সেটা তো অলিক আগে জানতো না। ব্যাপারটা নীলও তো কোনোদিনও তাকে বলেনি। যেটা তোমার ভালো মনে হয় করো বাবা, করো। শুধু আমার মেয়েটাকে তুমি বাঁচাও। নীলের হাত ধরে বললেন গোপীমোহন বাবু। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব কাকাবাবু, আপনি কিচ্ছু ভাববেন না। তবে এই কাজে আপনাদের সকলের সাহায্য আমার খুবই প্রয়োজন। আমরা তোমাকে সব রকমভাবেই সাহায্য করব। বেশ, তাহলে আপনাদের কাকে কি করতে হবে আমি সেদিন সকালেই সব জানিয়ে দেব। সে রাত্রে খাওয়া দাওয়া করে শোয়ার সময় অলিক নীলকে প্রশ্ন করল, নীলদা, তুমি তো তোমার কোনো গুরুর কথা আমায় কখনো বলনি। কে তিনি, আর তোমার সাথে তার পরিচয় হলোই বা কিভাবে? আমার জীবনের কতটুকুই বা জানিস তুই? আমার গুরুর নাম স্বামী ওঙ্কারনাথ। বর্তমানে তিনি বদ্রীনাথের কাছাকাছি এক আশ্রমে আছেন। একটা সময় আমি জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলাম। মনে হতো জীবনটা যেন অন্ধকারে ডুবে গেছে। তখনই আমার জীবনে আলোর রেখা হয়ে এসেছিলেন এই গুরুজি। জীবনের প্রকৃত অর্থ বুঝিয়ে মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন আমাকে। যতটুকু যা শিখেছি সবই ওনার দান। এই মালা, রুদ্রাক্ষ, রূপোর ত্রিশূল সবই উনি দিয়েছিলেন। আজ বুঝতে পারছি এর গুরুত্ব। এতক্ষণ নীলের কথা হাঁ করে শুনছিল অলিক। সত্যিই তো, নীলের জীবনের এসব কথা কিছুই জানে না ও। আর জানবেই বা কি করে? ছোট থেকে ও তো দিল্লিতে থাকতো মা বাবার সাথে। এই 2 বছর হলো কলকাতায় ফিরেছে। তারপরেই তো মাস্তুতো দাদা নীলের সাথে আলাপ। আচ্ছা, এই বলছি, তুমি ওনার কাছ থেকে কি কি শিখেছিলে নীলদা? সেসব অনেক কিছুই রে। একদিন পরে সব বলবো তোকে। নে চল, এখন ঘুমানো যাক। পরের 2 দিন মোটামুটি কেটে গেল। পূর্ণিমার দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। সূর্যদেব মেঘের আড়ালে মুখ ঢেকেছেন। মাঝে মাঝে শনশন করে হাওয়া বইছে। আজকে পাখিদের কলকাকলিও নেই। সকলে যেন ভয় পেয়ে লুকিয়ে পড়েছে আড়ালে। নীল গোপীমোহন বাবু, সুধা দেবী এবং অলিককে তাদের করণীয় সমস্ত বিষয়বস্তু বুঝিয়ে দিয়েছে। এবার সে ধ্যানে বসবে। এই সময় তার মনোযোগের একান্ত প্রয়োজন। সকলকে সমস্ত কর্মকাণ্ডের কথা বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে ধ্যানে বসল নীলকণ্ঠ। বেশ অনেকটা সময় কেটে গেল। সূর্যদেব পাটে গিয়েছেন অনেক আগেই। আকাশে মেঘের ঘন ঘটা ইতিমধ্যে আরও বেড়েছে। নীল তখনও ধ্যানে মগ্ন। ধীরে ধীরে তার মানসপটে ফুটে উঠল একটা আলোর বিন্দু। সেই আলোর বিন্দু একটু একটু করে এবার বড় হলো। তার মধ্যে ফুটে উঠছে একটা মুখ। তিনি আর কেউ নন, নীলের গুরু স্বামী ওঙ্কারনাথ। তার মুখে কোমল হাসি। নীলের উদ্দেশ্যে তিনি বললেন, ভয় কিরে বেটা, তুই ন্যায়ের পথে আছিস। আমি আছি তোর সাথে। স্বয়ং শিব শম্ভু এবং মহাকালীও আছে তোর সাথে। তোর কিসের ভয়? যা বেটা যা, জয়ী হয়ে আয়। গুরুজির মুখ ধীরে ধীরে মিলিয়ে এলো। পর মুহূর্তেই চোখ মেলে তাকালো নীল। ওর মনের সকল ভয় এখন দূর হয়ে গিয়েছে। রক্তলোলুপ প্রেতকে শেষ করতে এবার সে দৃঢ় প্রতিজ্ঞ।
নিচে গোপীমোহন বাবু, তার স্ত্রী এবং অলিক অধীর আগ্রহে নীলের জন্য অপেক্ষা করছিল। সকলের চোখে মুখে এক রাস উৎকণ্ঠা। ধীরে ধীরে এবার নিচে নেমে আসলো নীল। পরনে তার সাদা ধুতি আর গায়ে একটা সাদা চাদরের মতো একখণ্ড কাপড় জড়ানো, গলায় রঙিন পাথরের মালাটা পরা, হাতে রূপোর সেই ত্রিশূল। নীলের এমন বেশ দেখে অলিক সত্যিই অবাক হয়ে গেল। এই রূপে সে আগে কখনো নীলকে দেখেনি। আমি আপনাদের একটা ফাঁকা জায়গা প্রস্তুত করতে বলেছিলাম, সেটা কোথায়? গোপীমোহন বাবু সকলকে নিয়ে বাড়ির পিছনের ফাঁকা জায়গায় এলো। সেখানে মাটিতে একটি বৃত্ত আঁকল নীল। বৃত্তের সামনে একটা ছোট্ট যজ্ঞবেদী প্রস্তুত করল। তার চারপাশে প্রয়োজনীয় সামগ্রীগুলিকে একে একে সাজিয়ে রাখল সে। তারপর যজ্ঞবেদীর সামনে বসে ঈশ্বর এবং নিজের গুরুকে স্মরণ করে যজ্ঞের আগুন জ্বালল। ধীরে ধীরে শুরু হলো তার মন্ত্রোচ্চারণ। রাত তখন 11টা। এখনো মন্ত্র পড়ছে নীল, আর আগুনে একের পর এক জিনিস আহুতি দিয়ে চলেছে। গোপীমোহন বাবু, সুধা দেবী এবং অলিক আলোর গণ্ডির চারপাশে গোল হয়ে বসে। এবার মন্ত্রোচ্চারণ থামিয়ে নীল বলল, কাকাবাবু, আপনি আর কাকিমা এই বৃত্তের মধ্যে বসুন। আমি আর অলিক ত্রিধার ঘর থেকে ঘুঙুর জোড়া আনতে যাচ্ছি। মনে রাখবেন, যাই ঘটে যাক না কেন, আপনারা কিন্তু এই বৃত্ত ছেড়ে বেরোবেন না। আর এই রঙিন পাথরের মালাটা রাখুন। কোনো বিপদে পড়লে এটা হাতে নিয়ে ঈশ্বরের নাম জপ করবেন। ঈশ্বর আপনাদের রক্ষা করবেন। মালাটা ত্রিধার বাবাকে দিয়ে নীল এবং অলিক ঘরের দিকে এগোলো। পুরো বাড়ি আজ ঘুটঘুটে অন্ধকার, কোথাও এতটুকু আলো নেই। অলিক একটা হ্যারিকেন ধরে নীলকে পথ দেখাচ্ছে। হাতে রূপোর ত্রিশূলটা ধরে এগিয়ে চলেছে নীল। ত্রিধার ঘরে পৌঁছানো মাত্রই হঠাৎ ওদের খুব শীত করতে লাগলো, তার সাথে বিকট সেই পচা গন্ধ। অলিক হ্যারিকেনটা উঁচু করে ধরল। নীল ঘুঙুরের বাক্সটার কাছে গিয়ে দুই হাত জড়ো করে ঈশ্বরের নাম করে বাক্সটাকে হাতের ওপরে তুলে নিল। এমন সময় ওদের পেছন থেকে ওরা শুনল একটা অট্ট হাসি। চকিতে পিছনে ফিরতেই দেখল ত্রিধা দাঁড়িয়ে, তবে ওর চোখের মণি দুটো পুরোপুরি সাদা, মুখটা একদিকে হেলে গিয়েছে। এক লাফ দিয়ে ত্রিধা ওদের দিকে এগিয়ে এলো খানিকটা। নীল অলিককে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে, নিজেও সরার চেষ্টা করছিল, কিন্তু মেঝেতে পড়ে গেল। ওর হাত থেকে ছিটকে পড়ে গেল রূপোর ত্রিশূলটা, কিন্তু ঘুঙুরের বাক্সটা নীল ছাড়ল না। ত্রিধা নীলের পা চেপে ধরেছে। ওদিকে অলিকের হাত থেকে হেরিকেনটা মাটিতে পড়ে নিভে গেল। চারপাশ নিশ্ছিদ্র অন্ধকার। নীল এবং অলিক একে অপরকে এতটুকুও দেখতে পাচ্ছে না। অলিক, ত্রিশূলটা খোঁজ। এর মধ্যে ত্রিধার সেই প্রেত মূর্তি নীলের পা ধরে হিড়হিড় করে টেনে ওর বুকের উপরে চেপে বসেছে। তার সেই ভয়ঙ্কর হাত দিয়ে চেপে ধরেছে নীলের গলা। যত সময় এগোচ্ছে ততই নীলের গলায় প্রেতের সেই হাত চেপে বসে যেতে লাগলো। কিছুতেই দম নিতে পারছে না সে। ওদিকে অন্ধকারে হাতড়ে চলেছে অলিক। এই নিশ্ছিদ্র অন্ধকারে সে কিভাবে খুঁজে পাবে ত্রিশূলটা? নীল আর কিছুতেই দম নিতে পারছে না। প্রেতের হাত ধীরে ধীরে তার গলার মাংস কেটে বসে যাচ্ছে। মনে মনে নীলকণ্ঠ ভাবল, এখানেই বোধহয় তার যাত্রা শেষ। আর কিছুতেই এই প্রেতের হাত থেকে নিজেকে মুক্ত করা তার পক্ষে সম্ভব নয়। তবু শেষবারের মতো চোখ বন্ধ করে দেহের সমস্ত শক্তিকে একত্রিত করে স্মরণ করল গুরুদেবকে। তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। রূপোর ত্রিশূলটি থেকে একটা সাদা আলোর ছটা বেরিয়ে এসে প্রেতের গায়ে পড়ল। সঙ্গে সঙ্গে প্রেতের দেহটা যেন ঝলসে উঠল। প্রবল চিৎকার করে সে নীলকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল।
নীল সঙ্গে সঙ্গে উঠে এক হাতে ঘুঙুরের বাক্স আর অপর হাতে ত্রিশূলটি তুলে নিয়ে নিচের দিকে ছুটতে লাগলো। অলিক নীলের সাথে ছুটছে। ওদের পেছন পেছন সেই বিভৎস প্রেত মূর্তি গর্জন করতে করতে এগিয়ে আসছে। বড় বড় পা ফেলে নীল যজ্ঞস্থলে এসে পৌঁছালো। তারপর বাক্স সমেত ঘুঙুরটা ছুঁড়ে যজ্ঞের আগুনের মধ্যে ফেলে দিল। সাথে সাথে এক প্রবল চিৎকার করে ত্রিধার দেহ থেকে একরাশ কালো ধোঁয়া ঘুরপাক খেতে খেতে আকাশের পানে উঠে যেতে লাগলো। পর মুহূর্তেই ত্রিধার অচেতন দেহটা মাটিতে এলিয়ে পড়ল। সকলে মিলে ধরাধরি করে ত্রিধাকে ঘরে নিয়ে এলো। নীল ওর মাথায় রঙিন মালাটা ঠেকিয়ে মনে মনে ঠাকুরের নাম জপ করল। কিছু সময় এভাবে কাটার পর ধীরে ধীরে চোখের পাতা মেলল ত্রিধা, অর্থাৎ ওর জ্ঞান ফিরে এসেছে। রাত কেটে এক নতুন ভোরের সূচনা হল। পরদিন সকালে গোপীমোহন বাবু এবং তার পরিবারের কাছ থেকে হাসি মুখে বিদায় নিল নীল এবং অলিক। রওনা দিল তারা কলকাতার উদ্দেশ্যে। সেখানে গিয়ে আবারও তারা অপেক্ষা করবে নতুন কোনো অভিযানের জন্য। আপনারা শুনছিলেন ঋতপা ব্যানার্জির কাহিনী রক্তাক্ত ঘুঙুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম। আমাদের দ্বিতীয় চ্যানেল গল্পকথা 2.0 অবশ্যই সকলে শুনবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজকের পর্বের এডিটিং এবং পোস্টার ডিজাইনিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে আবারও হাজির হব হাড় হিম করা কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।